আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ট্যানজেন্ট নরমালের আরো কয়েকটা টপিক দেখব। তো প্রথমে আমি হোয়াইট বোর্ডে তোমাদের কিছু করে দেখাই, সেটা হচ্ছে লেংথ অফ ট্যানজেন্ট বলতে আমরা কি বুঝি। লেংথ অফ ট্যানজেন্ট, লেংথ অফ নরমাল, লেংথ অফ সাবটেনজেন্ট। এই কনসেপ্টটা নতুন, সাবটেনজেন্ট, এটার সাথে তোমরা পরিচিত না সম্ভবত, আমরা এটা দেখাবো। লেংথ অফ সাবটেনজেন্ট এবং লেংথ অফ সাবনর্মাল। সাবনর্মাল আমরা এই টপিকগুলো একটু দেখি ফার্স্টে, তারপরে আমরা পিডিএফ শেয়ারিং এর মাধ্যমে দেখাবো। আচ্ছা, তো ফার্স্টে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি এটা বোঝানোর জন্য। এই হচ্ছে ধরো আমার এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি যদি এবার একটা কার্ভ ড্র করি এখানে, এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি একটা কার্ভ ড্র করি, মনে করো এইটাই হচ্ছে আমার কার্ভ, যেটার নাম y ইকুয়াল fx। এক্স অ্যাক্সিস, মূল বিন্দু, y অ্যাক্সিস। এবার এই কার্ভের উপর আমি একটা পয়েন্ট নিচ্ছি, যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট এবং নরমাল ড্র করব। ধরো আমি ট্যানজেন্ট লাইন ড্র করলাম, এটা আমি ব্লু কালার দিয়ে দেখাই, এই হচ্ছে আমার ট্যানজেন্ট লাইন। আমি একটা নরমাল লাইন ড্র করব, গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি আমি। তাহলে আমার নরমাল লাইন হচ্ছে, দিস ইজ নরমাল। নরমাল আমরা জানি ট্যানজেন্টের উপর লম্ব, যে বিন্দুতে ট্যানজেন্ট সেই বিন্দুতে ট্যানজেন্টের উপর লম্ব যেটা, তাকে আমরা নরমাল বলি। তো এখানে যে বিন্দুতে আমরা ট্যানজেন্ট এবং নরমাল ড্র করলাম, সেই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি পি এক্স ওয়াই। আর ধরো আমি যেটা ট্যানজেন্ট ড্র করলাম সেটা হচ্ছে পিটি, আর যেটা নরমাল ড্র করলাম সেটা হচ্ছে পি এন নরমাল। তাহলে আমরা ট্যানজেন্টের লেংথ বলতে, লেংথ অফ ট্যানজেন্ট বলতে পিটি, এই দূরত্বটাকেই বুঝাবে। আর লেংথ অফ নরমাল বলতে পিএন, এই দূরত্বটাকেই বুঝাবে। লেংথ অফ ট্যানজেন্ট, লেংথ অফ নরমাল কি আমরা তাহলে চিনলাম। এখন আমরা লেংথ অফ সাবটেনজেন্ট বা আসলে সাবটেনজেন্টটা কি সেটা আমরা একটু দেখি। তো সাবটেনজেন্ট এবং সাবনরমালের জন্য তোমার পিটি যে ট্যানজেন্টটা, তার প্রজেকশন নিতে হবে এক্স অক্ষের উপর। মানে এক্স অক্ষের উপর ট্যানজেন্টের প্রজেকশনকে বলা হয় সাবটেনজেন্ট, এবং এক্স অক্ষের উপর নরমালের প্রজেকশনকে বলা হয় সাবনরমাল। তাহলে আমি প্রজেকশন আঁকার জন্য এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি ফার্স্টে। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার। তাহলে আমরা এখন বলতে পারবো যে আমার সাবটেনজেন্ট কোনটা আর সাবনরমাল কোনটা। মনে করো এটা পিএম হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে এখন বলো তো সাবটেনজেন্ট কত হবে? আমি কি স্যার টিএম। TM, রাইট, কারণ TM is the projection of PT on x-axis. Similarly, what is the length of subnormal? স্যার এমএন। MN, because MN is the projection of PN on the x-axis. তাহলে আমরা এইভাবে length of subtangent এবং subnormal পেতে পারি। এখন এইগুলো আসলে অ্যাকচুয়ালি এই দূরত্বগুলো কত সেটা আমি এবার বের করতে চাইবো। তাহলে তার জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। এই যে পিটি যে ট্যানজেন্টটা, সেটা তো এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে নিশ্চয়ই, সেই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আমরা থিটা। তাহলে আমরা পি বিন্দুতে ট্যানজেন্টের ঢাল কত পাবো? পি বিন্দুতে যে ট্যানজেন্টটা ড্র করলাম তার ঢাল কত হবে? টেন থিটা। ট্যান থিটা হবে, যেহেতু এটা থিটা তাহলে এটা ট্যান থিটা হবে। এবং ক্যালকুলাস থেকে আমরা কি জানি, সেটা ডিওয়াই ডিএক্স না? ডিওয়াই ডিএক্স, বা আমরা ওয়াই ওয়ান নাম দিতে পারি। ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে? ডিওয়াই ডিএক্স পি বিন্দুতে, এক্স ওয়াই বিন্দুতে বা পি বিন্দুতে।
এখন দেখো তোমরা নিশ্চয়ই জ্যামিতি থেকে তুমি এইটা প্রমাণ করতে পারবা, কারণ আমরা জানি এইটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে ট্যানজেন্ট এবং নরমাল পরস্পর লম্ব, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। আমরা জানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, যেহেতু ট্যানজেন্ট এবং নরমাল পরস্পর লম্ব আর এটা 90 ডিগ্রি, তো তুমি জ্যামিতি থেকে এটা প্রমাণ করতে পারবা এটা যদি থিটা হয় এইটাও থিটা হবে। তোমরা নিশ্চয়ই এরকম বোধহয় ক্লাস 8-এ কি 9-10-এ মনে হয় একটা জ্যামিতি না কিরকম একটা ছিল এরকম, মানে যদি এরকম হয়, এরকম একটা জ্যামিতি ছিল তখন, আমাদের সময় ছিল, এখনো থাকতে পারে, এটা তোমরা একটু দেখবা আর কি। যদি তুমি এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর যদি তুমি এই 90 ডিগ্রি কোণ থেকে যদি ত্রিভুজের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করো, ফলে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে আর এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে দুইটা সেম হবে আর কি। এটা প্রমাণের চেষ্টা করো, আগে বই না দেখে, যেহেতু 9-10-এই করে আসছে, এটা একটু প্রমাণের চেষ্টা করবো তোমরা বাসায়, এই দুটো অ্যাঙ্গেল যে সেম সেটা কিভাবে প্রমাণ করবা। যে আমার মনে হয় সদৃশ কোণী ত্রিভুজের হ্যাঁ ইউজ করতে পারো তোমরা, প্রমাণের চেষ্টা করো এটা একটু। এনিওয়ে, তাহলে আমরা বলতে পারি এটা যদি থিটা হয় এটাও থিটা। পিএমটা কত বলতে পারবা পি বিন্দুর স্থানাঙ্ক থেকে? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স কতটুকু ওয়াই কতটুকু? পিএমটা ওয়াই শুধু। পিএমটা হচ্ছে ওয়াই, রাইট। এক্স কতটুকু? ওএম। ওএম হচ্ছে এক্স। তো আমার ওএম দরকার নাই, আমার পিএমটাই দরকার মেইনলি। তো এখন দেখো আমি যদি লেংথ অফ সাবটেনজেন্ট বের করতে চাই, আমি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি ফার্স্টে। সমকোণী ত্রিভুজ হচ্ছে পিটিএম। তাহলে পিটিএম সমকোণী ত্রিভুজে আমরা আমরা বের করবো কার মান? টিএম এর মান। তাহলে টিএম বাই আমার জানা আছে হচ্ছে পিএম, যেটা ওয়াই পিএম। তাহলে টিএম বাই পিএম, ভূমি বাই লম্ব, কট না, কট থিটা না, কট থিটা। তাহলে আমরা টিএম পাচ্ছি, এখান থেকে আমরা টিএম সমান লিখতে পারি পিএম ইনটু ওয়াই, তাহলে ওয়াই বাই ট্যান থিটা লেখা যাবে না? জি স্যার। অথবা ওয়াই বাই ওয়াই ওয়ান। জি স্যার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম লেংথ অফ সাবটেনজেন্ট। লেংথ অফ সাবটেনজেন্টের একটা ফর্মুলা আমরা পেলাম, সেটা হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান। এটা হচ্ছে লেংথ অফ সাবটেনজেন্টের ফর্মুলা। সিমিলারলি আসো এবার আমরা ওই ত্রিভুজটা ইউজ করি, ডান পাশেরটা পিএমএন। আমি বের করব এমএন, তাহলে এমএনটাকে নিলাম, জানা আছে আমার পিএম নিচে দিলাম। এটা কার কার রেশিও? আগে আমাকে বলো, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের জন্য লম্ব ভূমি অতিভুজ তুমি চিনতে পারো কিনা ক্লিয়ারলি? এমএন হচ্ছে লম্ব, পিএম হচ্ছে ভূমি, আর পিএন অতিভুজ। ওকে, তাহলে আমি যেটা লিখলাম সে অনুসারে ত্রিকোণমিতিক অনুপাত কোনটা হবে? এমএন বাই পিএম থেকে ট্যান থিটা। ট্যান থিটা হবে, রাইট, ট্যান থিটা হবে। তো আমরা জানি তাহলে এমএন সমান ওয়াই ট্যান থিটা, আর ট্যান থিটা মানে ওয়াই ওয়ান, ওয়াই ওয়াই। তাহলে আমরা লেংথ অফ সাবনরমালের একটা ফর্মুলা পেয়ে গেলাম, ওয়াই ওয়াই ওয়ান। এবার আসো লেংথ অফ ট্যানজেন্ট। তা আমরা আগের মতোই প্রথম ত্রিভুজে ফিরে যাই। ত্রিভুজ পিটিএমএ, পিথাগোরাসের উপপাদ্য যদি আমি অ্যাপ্লাই করি, কারণ আমার কি লাগবে? আমার পিটি লাগবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিটি স্কয়ার সমান পিএম স্কয়ার প্লাস এমটি স্কয়ার টিএম স্কয়ার, রাইট? তাহলে পিএম কত? ওয়াই, ওয়াই, আর টিএম ওয়াই বাই ওয়াই ওয়ান, ওয়াই বাই ওয়াই ওয়ান। তাহলে ওয়াই স্কয়ার বাই ওয়াই ওয়ান স্কয়ার। অথবা আমরা যদি লসাগু নিই আর উপরে যদি ওয়াই কমন নিই, তাহলে আমরা পাবো ওয়াই স্কয়ার বাই ওয়াই ওয়ান, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কয়ার। এটাই পাবো আমরা লসাগু নিলে। তাহলে আমরা পিটি পেয়ে যাচ্ছি ফাইনালি। দেয়ারফর পিটি is equal to y by y1 times square root of 1 plus y1 square. এটি হচ্ছে length of tangent এর ফর্মুলা। এই যে y by y1 times square root of 1 plus y1 square.
সিমিলারলি ডান পাশের সমকোণী ত্রিভুজ থেকে PMN থেকে যদি আমি আবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে আমার লাগবে এখন PN, তাহলে PN স্কয়ার সমান কি লেখা যাবে PM স্কয়ার্ড প্লাস MN স্কয়ার্ড, which is y স্কয়ার্ড প্লাস এটা তো y1, তাহলে y স্কয়ার্ড y1 স্কয়ার্ড বা y স্কয়ার্ড কমন নিলে হবে 1 প্লাস 1 plus y1 y1 স্কয়ার্ড, তাহলে আমরা PN টা পেয়ে গেলাম, therefore PN সমান হচ্ছে y স্কয়ার রুট অফ 1 প্লাস y1 স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমার লেংথ অফ নরমাল y স্কয়ার রুট অফ 1 প্লাস y1 স্কয়ার। তাহলে আমরা চারটা ফর্মুলা পেলাম, এই চারটা ফর্মুলা তোমার একটু কষ্ট করে মনে রাখতে হবে, আর যদি ভুলেও যাও আমি যেভাবে বের করলাম এই ট্রিকটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা ইজিলি বের করে ফেলতে পারবে আর ফর্মুলাগুলো কিভাবে আসে যদি কাজে লাগে তোমার। তো এখন আমরা এই ফর্মুলার উপর বেস করে একটা প্রবলেম সলভ করব। স্যার আমাদের কার্ভটা যদি স্যার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্টে হয় সেক্ষেত্রে স্যার আমাদের এই লেন্থ অফ ট্যানজেন্ট নরমাল এগুলো স্যার কি হবে একটু ফর্মুলা কি হবে একটা ফিগার অঙ্কন করে দেখালে স্যার ভালো হতো। ফিগার ধরো এই যে আঁকলাম আমি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এই হচ্ছে তোমার ট্যানজেন্ট, এই হচ্ছে নরমাল, তাহলে সাবটেনজেন্ট সাবনরমাল এটা তো স্টিল কোঅর্ডিনেট থেকে আসবে এটা, তাই না? এক্স ওয়াই যদি কোঅর্ডিনেট এটা হয় তাহলে এটা এখন কি এখনো তো এটা কি ওয়াই থাকে, ওয়াই এটা এই পাশে নেগেটিভ এক্স তারপর ওয়াই আর কি, এই যে বাকি সেম থিটা থিটা সেমই থাকে, এগুলো এগুলো একই হবে আর কি সব, মানে যে কোয়াড্রেন্টেই থাক না কেন ফর্মুলা সেম। জি স্যার। স্যার ত্রিভুজ PTM এ যখন কমন নিলাম y স্কয়ার বাই y1 এখানে y1 স্কয়ার হবে না? স্কয়ার হবে একটু। হ্যাঁ স্কয়ার হবে, সরি আমি একটা ভুল করছি, এটা হ্যাঁ স্কয়ার হবে, যার কারণে আমি যদি রুট ওভার নিই তাহলে এটা y বাই y1 হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ। তো আমরা তাহলে এই যে ফর্মুলাগুলো শিখলাম এগুলো আমরা প্রয়োগ করে একটা প্রবলেম সলভ করি। তো প্রবলেমটা আমি নিচ্ছি তোমাদের যে বইটা আমি হার্ড কপি কিনতে বলেছিলাম মোহাম্মদ ভট্টাচার্য এন্ড লতিফের যে বইটা সেই বই থেকে আমি নিচ্ছি প্রবলেমটা। আনফরচুনেটলি এটার অনলাইনে কোনো পিডিএফ না থাকায় আমি শেয়ার করতে পারতেছি না তোমাদের সাথে, তোমাদের তো এমনিতেও আছে এটা, তাই না? এটা তো হার্ড কপি আকারে আছে সবার হাতে, তো তোমরা একটু ওই বই থেকেই এই টাইপের প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করবা আর কি। আমি আপাতত একটা প্রবলেম নিয়ে আমি দেখাই। প্রবলেমটা হচ্ছে, ক্যামেরাটা অফ করে দাও, লাগবে না ক্যামেরা। কেউ ক্যামেরা অন করে আছে নিশ্চয়ই, একটু অফ করে দাও, আমার স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। যাবা ক্যামেরা অফ করে দাও। ক্যামেরা থাকলে আমার স্ক্রিন ফুল পাচ্ছি না আমি। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার প্রবলেমটা হচ্ছে দেখো একটা কার্ভ দেওয়া আছে by স্কয়ার্ড ইকুয়াল x প্লাস a হোল কিউবড। প্রমাণ করতে হবে দ্য স্কয়ার অফ দ্য সাবটেনজেন্ট, আমি সাবটেনজেন্টকে সাবটেনজেন্ট এসটি দিলাম, স্কয়ার অফ সাবটেনজেন্ট ভ্যারিস অ্যাজ দ্য সাবনরমাল, ভ্যারিস মানে প্রপোর্শনাল, অ্যাজ দ্য সাবনরমাল, এটা আমার প্রমাণ করতে হবে এই কার্ভের জন্য, এই কার্ভের যে কোনো বিন্দুর জন্য। তো যে কোনো বিন্দু মানে এক্স ওয়াই এর, মানে তোমরা যখন এই যে y1 বের করবা আমরা তো জানি সাবটেনজেন্ট সাবনরমালে আমার ফার্স্ট ডেরিভেটিভের মান লাগে, তো আমরা কোনো নির্দিষ্ট বিন্দু বসাবো না, যদি সব বিন্দুর জন্য বললে এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ বললে আমার আর এক্স ওয়াই এর মান বসানোর দরকার নেই, বাট যদি আমার কোনো নির্দিষ্ট বিন্দু বলে যে এই বিন্দুর জন্য তাহলে পার্টিকুলার ওই বিন্দুটা আমরা বসিয়ে ক্যালকুলেশনটা করে নিব আর কি। তো আমার কথা হচ্ছে এখন এই যে প্রমাণটা আমরা করব এটার বিকল্প প্রমাণ কি হতে পারে, এটার অল্টারনেটিভ স্টেটমেন্ট হতে পারে সাবটেনজেন্টের স্কয়ার্ড এবং সাবনরমালের যে রেশিওটা এটা কনস্ট্যান্ট, একই জিনিস রিপ্রেজেন্ট করে না? যদি এই অনুপাতটা কনস্ট্যান্ট আসে আমরা বলতে পারবো হ্যাঁ সাবটেনজেন্টের বর্গ সাবনরমালের সমানুপাতিক, বলা যাবে? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা এই অ্যাপ্রোচেই আগাই। তাহলে ফার্স্টে তোমার কি করতে হবে, আমার সাবটেনজেন্ট আর সাবনরমালের ফর্মুলা তো আমরা জানি, সাবটেনজেন্টের ফর্মুলা হচ্ছে লেংথ অফ সাবটেনজেন্টের ফর্মুলা হচ্ছে y বাই y1 আর লেংথ অফ সাবনরমালের ফর্মুলা হচ্ছে y y1। তাহলে আমার এই দুইটা ফর্মুলাতেই আমার y1 লাগবে ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে আমরা
ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা পাবো 2by dy by dx বা y1 3 times x plus a whole squared into আবার x plus a কে করলে 1, তাহলে আমরা y1 পেয়ে গেলাম 3 times x plus a whole squared over 2by. আমার এবার length of subtangent, length of subtangent st দিলাম নাম, আমরা জানি y by y1, আমি যদি মান বসাই y হচ্ছে y আর y1 হচ্ছে 3 times x plus a whole squared over 2by, বা আমরা এখান থেকে যা পাই 2by squared over 3 times x plus a whole squared, এটাই হচ্ছে আমার length of subtangent. Similarly আমি যদি length of subnormal বের করি, sn নাম দিলাম, y1, তাহলে y আর y1 মানে হচ্ছে 3 times x plus a whole squared over 2by, তাহলে y cancel out হবে, থাকবে 3 times x plus a whole squared over 2b. দেখি আমরা এবার একটা এটাকে বর্গ করে, এই যে সাবটেনজেন্ট কে বর্গ করে তারপর রেশিও নিয়ে দেখি। নাও সাবটেনজেন্টের বর্গ এবং সাবনরমালের রেশিও কি হয়, তাহলে সাবটেনজেন্ট তো এটাকে স্কয়ার করলে কি হবে, এটাকে স্কয়ার করলে হবে 4b squared y4 over 9 times x plus a whole to the power 4. এটা যেহেতু নিচে সাবনরমাল, আমি এটাকে গুণ করে দিয়ে উল্টাই দিব, এটা যেটা লব সেটা হর, যেটা হর সেটা লব হবে 2b over 3 times x plus a whole square. তাহলে আমরা কি পাই, কনস্ট্যান্ট গুলো আমরা আলাদা করে রাখি ফার্স্টে, তুমি কনস্ট্যান্টটাকে আলাদা করে রাখতে পারো, এই যে 27 2b, তাহলে এটা হবে ধরো 8b, আমি আলাদা করে রাখি 8b, আর এই যে b স্কয়ার y টু দি পাওয়ার 4, আমরা এখান থেকে যেহেতু মান বসাবো, তা আমি b স্কয়ার y টু দি পাওয়ার 4 কে আমি by স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আর আমার নিচে কি থাকে তাহলে 27 x plus a whole to the power হচ্ছে 6. এই যে এখন b স্কয়ার y স্কয়ার এর মান বসাও তুমি গিভেন ইকুয়েশন থেকে, তাহলে পাচ্ছি আমরা 8b টাইমস, এটার মান হবে তাহলে x plus a যদি স্কয়ার করি কিউব কে তাহলে 6 হয়ে যাবে, আর নিচে হবে 27 x plus a হোল কিউব 6. তাহলে দেখো এটা চলে যাচ্ছে, আলটিমেটলি একটা পিওর কনস্ট্যান্টই পাচ্ছি আমরা, আমরা যে অ্যানসারটা পাচ্ছি সেখানে কোনো xy নাই, এটা একটা কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট পেলাম আমরা রেশিওটা, সো আমরা বলতে পারি দেয়ারফর দিস, এটা বলতে পারি আমরা এটা আসলে প্রপোর্শনাল। বুঝতে পারছো সবাই? জি স্যার। তো এরকম বেশ কিছু প্রবলেম তুমি পাবা যেগুলো সাবনরমাল, সাবটেনজেন্ট, লেংথ অফ নরমাল, লেংথ অফ টেনজেন্ট এই রিলেটেড আর কি। আমি আবার পিডিএফ শেয়ারিং এ চলে যাই, তোমাদের কয়েকটা প্রবলেম দেখাই পিডিএফ থেকে। এটা টেনজেন্ট নরমালের একটা শীট আমি প্রোভাইড করেছিলাম, শান্তি নারায়ণের বই থেকে নেওয়া, এটা এই বইটা অনলাইনে আছে হিসেবে এখান থেকে নেওয়া। আচ্ছা, এগুলো তো আমরা দেখেছি, এগুলো পুরনো জিনিস, এখানে তারপরেও তোমার যে প্রবলেমগুলো আমি করে দিই নাই তোমরা নিজেরা করো, যেমন এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই 2 নাম্বারটা আর কি, 2 নাম্বার প্রবলেমটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আচ্ছা, আমি কি পোলারের কার্টেসিয়ান এবং বোধহয় কার্টেসিয়ানটা দেখিয়েছিলাম, প্যারামেট্রিকটাকে আমি দেখিয়েছি তোমাদের, প্যারামেট্রিক ফর্মে থাকলে কি হবে? না স্যার, প্যারামিটার দেখানো হয়নি।
আচ্ছা তাহলে দেখো এই প্রবলেমটা দেখো find the equation of tangent and normal at theta সমান pi by 2 to the cycloid this দেখো এই যে সাইক্লয়েডের ইকুয়েশন সাইক্লয়েড এটা একটা কার্ভ এটার ফিগার এরকম আর কি এ ধরনের হয় আর কি ফিগারটা সাইক্লয়েড মানে তুমি ফিগার গুলো একটু স্টাডি করবা সাইক্লয়েড অ্যাস্ট্রয়েড কার্ডিওয়েড এগুলো স্ট্যান্ডার্ড কিছু কার্ভ আর কি এটা হচ্ছে কি সাইক্লয়েডটা কার সঞ্চার পথ সাইক্লয়েডটা হচ্ছে তুমি মনে করো এই যে ধরো এই পয়েন্টে ফার্স্টে একটা এরকম একটা মানে আমি তোমাকে দেখাই ধরো এই জায়গায় তোমার একটা মার্বেল বা বল আছে এই জায়গায় ফার্স্টে ধরো এই হচ্ছে সেই তার লোয়েস্ট পয়েন্টটা এটা লোয়েস্ট পয়েন্টটা টাচ করে আছে গ্রাউন্ডের সাথে এটা যখন রোল করবে রোল করে মনে করো সে আলটিমেটলি এখানে আসবে মানে সে রোল করে এই পয়েন্টটা আবার ধরো এখানে এসে গেল তখন এই পয়েন্টের যে সঞ্চার পথ উৎপন্ন হবে সেটাই হচ্ছে আসলে সাইক্লয়েড এরকম একটা সঞ্চার পথ উৎপন্ন হবে তার মানে এটা যখন একটু মুভ করবে এটা যখন এই পয়েন্টে যাবে মুভ করে যখন এটা এই পয়েন্টে চলে আসবে তখন তার এই পয়েন্টটা কোথায় যাবে এই পয়েন্টটা ধরো একটু রোল হয়ে এখানে আসবে এটা যখন মুভ হয়ে যখন এই পয়েন্টে যাবে আমার আসলে এক্স্যাক্টলি হয়তো বা ড্রয়িংটা হচ্ছে না তখন সেটা এখানে আসবে সরি এটা মিডলটাই আমি দেখাই হ্যাঁ এই যে যখন সে রোল হয়ে যখন এখানে আসবে একদম মিডলে আসবে তখন তার সেই যে পয়েন্ট আমি মার্ক করছিলাম সেটা একদম উপরে চলে আসবে এখানে এইভাবে ঘুরে ফিরে আবার বিভিন্ন পয়েন্টের জন্য তুমি আসলে সবগুলো তো সার্কেলের সাইজ সেম রেডিয়াস সেম তাহলে এইভাবে তুমি দেখাতে পারবা আর কি এই যে বুঝতে পারছো তাহলে এই যে বিন্দুটা আমি মার্ক করছিলাম তার সঞ্চার পথটার নামই হচ্ছে আসলে সাইক্লয়েড তাহলে তার ইকুয়েশন প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এই দুটো ইকুয়েশন দিয়ে তুমি সাইক্লয়েডটা ড্র করতে পারবা তো এই সাইক্লয়েডের উপরস্থ যে কোনো বিন্দুতে না থিটা সমান π/2 বিন্দুতে আমার কি লাগবে ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশন লাগবে তাহলে আমার ট্যানজেন্ট এবং নরমালের ইকুয়েশন বের করতে গেলে আমরা কার্টেসিয়ানের জন্য যে ফর্মুলাটা শিখেছিলাম আমরা প্যারামেট্রিকের জন্য সেম ফর্মুলাই অ্যাপ্লাই করব নতুন কোনো ফর্মুলা নাই আগের ফর্মুলাই কারণ আমরা জানি কার্টেসিয়ানের ক্ষেত্রে ট্যানজেন্ট নরমাল বের করতে গেলে আমার জাস্ট dy dx এর মান লাগে তো dy dx টা আমরা তো কার্টেসিয়ান থেকে যেভাবে বের করি আমরা প্যারামেট্রিক থেকেও কিন্তু বের করতে পারি আমরা এই যে প্যারামেট্রিক থেকে কিভাবে বের করতে হয় আমরা জানি ফার্স্টে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা প্যারামিটারের সাপেক্ষে এখানে প্যারামিটার হচ্ছে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব যেমন এটা আমি x কে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম তাহলে পরে আমরা যা পেলাম তাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে ওরা এখানে একটা ভগ্নাংশ হবে এটা হয়তো বা পিডিএফ এ ছিল না উঠে নাই তাহলে এই যে 1 - cos 2 থিটা এর যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করে আমরা এই ফর্মে আনলাম একইভাবে y যেটা তাকেও প্যারামিটারের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করলাম পরে আমরা আরেকটা রেজাল্ট পেলাম এবার আমরা জানি প্যারামেট্রিকে কিভাবে dy dx বের করতে হয় dy dx মানে হচ্ছে dy/d থিটা আমরা এই ফর্মুলাটা তেমন ইউজ করি না আমরা এইটাই ইউজ করি আর কি dy/d থিটা /dx/d থিটা যেহেতু আমরা dx/d থিটা এবং dy/d থিটা এর মান জানি এজন্য আমরা এই পরের ফর্মুলাটাই ইউজ করি তাহলে আমরা dy/d থিটা হচ্ছে এই মানটা আর dx/d থিটা এই মানটা যদি একটাকে একটা দিয়ে ভাগ করি তাহলে আমরা cot θ/2 পাচ্ছি এখন আমার লাগবে dy dx এর মান থিটা সমান π/2 বিন্দুতে যদি প্রশ্নে বলা থাকতো at any point on the cycloid তাহলে আমরা আনসারের মধ্যে থিটা রেখে দিতাম কিন্তু এখন তো থিটা এর মানটা ফিক্সড একটা নির্দিষ্ট ফিক্সড বিন্দুতে ফিক্সড একটা বিন্দু যেমন ধরো থিটা সমান π/2 লেটস সে π/2 হচ্ছে এটা 2π পর্যন্ত একবার ফুল ঘুরলে 2π কারণ ফুল যখন একবার ঘুরে আসবে 2π তাহলে এটা হচ্ছে 1π π/2 হচ্ছে এখানে এই বিন্দুতে তার মানে π/2 এর জন্য এই জায়গায় তোমার ট্যানজেন্ট এবং নরমাল এটাই তোমার বের করতে হবে π/2 বিন্দুতে আর যদি নির্দিষ্ট করে বলা না থাকতো তাহলে আমরা আনসারের মধ্যে থিটা রেখে দিতাম তো এখন তুমি যদি π/2 বসাও তাহলে π/4 হয়ে যাবে আমরা জানি cot π/4 এর মান হচ্ছে 1 ওকে তাহলে এখন আমরা ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন লিখবো এই হচ্ছে আমার ইকুয়েশন আমরা জানি ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন কি y - y সমান ঢাল
ইন্টু এক্স মাইনাস এক্স, যেখানে এক্স ওয়াই হচ্ছে ওই নির্দিষ্ট বিন্দুটা। তা আমরা তো বিন্দুটা থিটা সমান পাই বাই 2 এর জন্য বের করব, তাহলে তোমার এখানে থিটা সমান পাই বাই 2 বসিয়ে এক্স বের করে নাও। এই এক্স কত হবে, থিটা সমান পাই বাই 2 বসালে আসবে, তাহলে থিটা সমান পাই বাই 2 হলে a ইনটু পাই বাই 2 মাইনাস sin পাই বাই 2, sin 90 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে আমরা x পেলাম a ইনটু পাই বাই 2 মাইনাস 1, এই যে a ইনটু পাই বাই 2 মাইনাস 1। সিমিলারলি আমি যদি থিটা এর মান এখানে বসাই y পাবো আমরা cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে জাস্ট a পাচ্ছি, y সমান হচ্ছে জাস্ট a। তাহলে এবার আমরা ইকুয়েশন লিখতে পারবো, এই যে দেখো y মাইনাস y সমান তো a বের করলাম আমরা, সমান ঢাল, ঢাল তো 1, এই যে ঢাল 1 x মাইনাস a, তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম আর কি। একইভাবে তুমি নরমালের ইকুয়েশনটাও বের করতে পারবা। তো আসলে প্যারামেট্রিকের ক্ষেত্রে নতুন কিছু নাই, কার্টেসিয়ানের ফর্মুলাই এনাফ। তারপরে এই প্রবলেমটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা তোমরা দেখবা, এই যে এটা হচ্ছে কন্ডিশন বের করা, কোন কন্ডিশন সাপেক্ষে এই যে উপরেরটা সরল রেখা, আমরা জানি এটা সরল রেখার ইকুয়েশন স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা নিচের কার্ভের একটা ট্যানজেন্ট হবে। টাচ করা মানে আসলে ট্যানজেন্ট হওয়া, মানে কোন কন্ডিশন সাপেক্ষে, কন্ডিশনটা কি, এই সরল রেখা এই কার্ভের ট্যানজেন্ট হওয়ার কন্ডিশনটা কি। তো তুমি নরমালি যেটা করবা, এই কার্ভের যে কোনো বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন বের করবা, পরে দেখবা যে বলবা সেই ট্যানজেন্ট আর এই ট্যানজেন্ট সেম, যদি টাচ করে এটাও ট্যানজেন্ট আর আমরা এখান থেকে যা পেলাম সেটাও ট্যানজেন্ট, তাহলে দুইটা সেম ইকুয়েশন হলে আমরা কম্পারিজনে চলে যাই আর কি, এটা আমরা কম্পারিজনে চলে যাবে, এরকম সহগগুলোর অনুপাত সমান উভয় ইকুয়েশনে, পরে সেখান থেকে আমাদের একটা কন্ডিশন চলে আসে, এই যে দেখো ওর একটা কন্ডিশন পাইছে। যাই হোক, আমি যেটা মেইনলি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে আসলে কার মধ্যবর্তী অ্যাঙ্গেল মিন করে, ট্যানজেন্টের, রাইট, সেই দুইটার ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল মিন করে। যেমন এই প্রবলেমটা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য প্যারাবোলাস। আমি কি দেখাইছিলাম বোধহয় তোমাদের নাকি অ্যাঙ্গেল বের করা, দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা বোধহয় আমি তোমাদের দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, দুইটা প্যারাবোলার জন্য বোধহয় দেখিয়েছি আমরা, একটা ছিল y সমান x স্কয়ার, y সমান x স্কয়ার প্যারাবোলা, আর একটা ছিল বোধহয় y সমান x প্লাস 2 বা x মাইনাস 2 এরকম ছিল বোধহয়, x মাইনাস 2 স্কয়ার, মনে আছে? হ্যাঁ, এইভাবে আমি দেখিয়েছিলাম, এইটা একটা প্যারাবোলা আর একটা হচ্ছে 1 2 বিন্দু তার একটা প্যারাবোলা, তখন তারা এই যে বিন্দুতে 1 1 বিন্দুতে বোধহয় ইন্টারসেক্ট করে সেই বিন্দুতে আমরা দেখিয়েছিলাম। যাই হোক, এক্স্যাক্টলি সেম আর কি, এটাও সেভাবে তোমরা বের করবে। আর আমি বলেছিলাম যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, মানে ঢাল দুইটার গুণফল যদি -1 হয়, আমরা বলবো তারা অর্থোগোনাল। আচ্ছা, তাহলে আমি পোলারের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের এবার দেখাই। আমরা তো কার্টেসিয়ান দেখলাম, প্যারামেট্রিক দেখলাম, এবার পোলারের ক্ষেত্রে একটা কনসেপ্ট একটু দেখো, পোলারের ক্ষেত্রে কিভাবে দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করবা। এটা লেংথ অফ ট্যানজেন্ট, নরমাল, সাবটেনজেন্ট, সাবনরমাল আমরা যা দেখিয়েছিলাম তা। তো পোলারের ক্ষেত্রে তোমার যে ইনফরমেশনটা লাগবে তোমার সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট, এটা তোমার জানতে হবে, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট। ফার্স্টে দেখো, আমরা পোলার স্থানাঙ্কে, কার্টেসিয়ান স্থানাঙ্কে কি থাকে, দুইটা পরস্পর লম্ব অক্ষ থাকে, তাই না? আমরা জানি দুইটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর মাধ্যমেই কিন্তু আমরা সব বিন্দুকে ইউনিকলি এক্সপ্রেস করি, মানে আমরা বলি যে সেটা এক্স অক্ষ হতে কত দূরে, ওয়াই অক্ষ হতে কত দূরে, তাই না? কার্টেসিয়ান সিস্টেম তো এটাই, দুইটা পরস্পর লম্ব অক্ষ থাকে, একটা, সরি আমি দুইটা এক্স দিলাম, ওয়াই দিলাম, এটা এক্স। আমরা কার্টেসিয়ানে যেটা করি, এটা এক্স অক্ষ বরাবর কতটুকু গেল, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল, এই ইনফরমেশন থেকে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলি, আমরা বলি এটা এক্স এটা ওয়াই। এই হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। এই সিস্টেম দ্বারা কোনো একটা পয়েন্টকে ইউনিকলি ডিফাইন্ড করা যায়, মানে একটা বিন্দুর একটাই পরিচয় এক্স ওয়াই, এই এক্স ওয়াই দ্বারা অন্য কোনো বিন্দু মিন করে না এটা ছাড়া। এখন পোলারের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম তোমরা জানো, সেক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটাকে বলা হয় পোল, একটা নির্দিষ্ট বিন্দু যার নাম হচ্ছে পোল,
আমরা বলি সেই বিন্দু থেকে কত দূরে, সেই বিন্দু থেকে কত দূরে, যেটাকে আমরা আর বলি। এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে চাই, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু পোল সেখান থেকে কত দূরে ফার্স্টে আসে সেটা। আরেকটা ইনফরমেশন দরকার হয় সেক্ষেত্রে আমাদের, সেটা কি, একটা ইনিশিয়াল লাইন বা আদি রেখা, ওই যে পোল দিয়ে যায় একটা আদি রেখা, একটা আদি রেখা আমার লাগে ওএক্স, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। তাহলে আরেকটা ইনফরমেশন সেটা কি, এই যে ওপিটা যে কত দূরে, ওপি তাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর ওপি হচ্ছে রেডিয়াস ভেক্টর। সেই ওপিটা এই আদি রেখার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যদি এই দুইটা ইনফরমেশন আমার জানা থাকে, আমরা কিন্তু একটা বিন্দুকে টু ডাইমেনশনালি ইউনিকলি এক্সপ্রেস করতে পারবো এই দুইটা ইনফরমেশন দিয়ে। এই যে রিপ্রেজেন্টেশন সিস্টেম, দিস ইজ কল্ড পোলার সিস্টেম, এটা আমরা জানি। তাহলে এখন আমরা যেটা বের করব, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট। তার মানে হচ্ছে, মনে করো তোমার একটা কার্ভ, ধরো এই হচ্ছে একটা কার্ভ, আমি অন্য কালার চুজ করি, মনে করো এটাই হচ্ছে আমার একটা কার্ভ। ধরো এই বিন্দুতে আমরা, কার্ভটা আসলে এক্স্যাক্টলি আমার হয় নাই, মানে আমি কার্ভটা ধরো কিভাবে দেখাই, এইটাই মনে করো কার্ভ। তাহলে আমার এই পি বিন্দু হচ্ছে কার্ভের উপর একটা বিন্দু যার স্থানাঙ্ক আর থিটা, যেখানে আর মানে এইটা ওপি রেডিয়াস ভেক্টর, আর থিটা হচ্ছে ওএক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে। এখন পি বিন্দুতে আমি যদি একটা, এই কার্ভের উপর যদি একটা ট্যানজেন্ট লাইন ড্র করি, লেটস সে দিস ইজ আওয়ার ট্যানজেন্ট, আমি গ্রিন কালার নিচ্ছি, এই হচ্ছে আমার মনে করো ট্যানজেন্ট লাইন, কার্ভের উপর ট্যানজেন্ট হচ্ছে এটা। ধরো ট্যানজেন্ট লাইনটাকে আমি নাম দিচ্ছি পিটি, পিটি হচ্ছে আমার ট্যানজেন্ট। তাহলে এই যে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট, তাহলে কি হচ্ছে বলতো, এই যে রেডিয়াস ভেক্টর হচ্ছে এটা আর ট্যানজেন্ট হচ্ছে পিটি, তাহলে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট বলতে কোনটা মিন করে, এটা মিন করে না, ওপিটি। ওপিটি, রাইট, ওপিটি মিন করে, এটার নাম হচ্ছে ফাই। আমরা ফাইটাই বের করব, এই যে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট, আসলে এই ফাইটাকেই মিন করা হচ্ছে। তো এই ফাই বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan ফাই সমান আর বাই আর ওয়ান, এটাই তোমার মনে রাখতে হবে, যেখানে আর ওয়ান মানে হচ্ছে ডি আর বাই ডি থিটা। বুঝতে পারছো, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট। তো তুমি প্রশ্ন করতে পারো, স্যার এটার কাজটা কি, আমার এটা কি দরকার? দেখো, আমি যখন দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাইবো কার্টেসিয়ান পোলার সিস্টেমে, তখন কিন্তু আমার এই কনসেপ্টটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি দেখাই তোমাকে। মনে করো এই হচ্ছে আমার, আচ্ছা আমরা একটা ফ্রেশ ফিগার ড্র করি, ধরো এটা হচ্ছে আমার পোল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন। ধরো আমার দুইটা কার্ভ এখানে এভাবে ইন্টারসেক্ট করে আছে, এই বিন্দুতে দুইটা কার্ভ ইন্টারসেক্ট করে আছে। আচ্ছা আমি কার্ভটা আরেকটু ঠিক মতো আঁকি, আচ্ছা ধরো এইভাবে আছে, তাহলে এই বিন্দুতে দুইটা কার্ভ ইন্টারসেক্ট করে আছে, আমি কার্ভের নাম দিচ্ছি, দিস ইজ কার্ভ 1, দিস ইজ কার্ভ 2। তাহলে আমরা জানি কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টের ট্যানজেন্ট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমার ট্যানজেন্ট ড্র করতে হবে। এখন মনে করো আমি যদি ট্যানজেন্ট ড্র করি, ধরো আমি ট্যানজেন্ট ফার্স্ট কার্ভের জন্য ট্যানজেন্ট এটা, আর সেকেন্ড কার্ভের জন্য ট্যানজেন্ট মনে করো এটা। তাহলে আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে এখন কি, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই আমার বের করতে হবে। এখন দেখো এই যে পি বিন্দু, যে বিন্দুটা আমি বলছিলাম ইন্টারসেক্টিং পয়েন্ট পি বিন্দু, তো পি বিন্দুর রেডিয়াস ভেক্টর কত, ও থেকে এটা যোগ করলেই পাওয়া যাবে। আর আমি যোগ করে দিই, আর আমি রেডিয়াস ভেক্টর পাচ্ছি, এটাই হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর।
This is the radius vector. ওকে, তাহলে আমার ফিগার রেডি। আমার বের করতে হবে এইটা কত, এই অ্যাঙ্গেলটা কত, ট্যানজেন্ট দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটা আমার বের করতে হবে। এটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর আর, আর এটা হচ্ছে আমার থিটা, যার কারণে পি বিন্দুর স্থানাঙ্ক আর থিটা, কারণ পি বিন্দু হচ্ছে কমন পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ কার্ভ 1 and 2। এখন দেখো, আমরা একটু আগে যেটা শিখলাম অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট, সেই অনুসারে প্রথম কার্ভের জন্য প্রথম কার্ভের ট্যানজেন্ট রেড কালারটা, এটা পাবো না আমরা, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড থিটা ট্যানজেন্ট প্রথম কার্ভের জন্য, এটা না? জি স্যার। এটা হচ্ছে আমার φ1। আর দ্বিতীয় কার্ভের জন্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট কত, ব্লু কালারটা হচ্ছে দ্বিতীয় ট্যানজেন্ট, এটা না? φ2। বুঝতে পারছো? রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্ট, ট্যানজেন্ট হচ্ছে এখন ব্লু কালার দ্বিতীয় কার্ভের জন্য, দ্বিতীয় কার্ভের ট্যানজেন্ট হচ্ছে ব্লু কালারটা, আর রেডিয়াস ভেক্টর তো কমন আর, তাহলে আর এর সাথে ব্লু কালার লাইনটা এই φ2 অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই চিকন ছোট অ্যাঙ্গেলটা। জি স্যার। এখন যদি আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার দরকার পড়ে, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি এবার আমার বের করতে দরকার পড়ে, ব্লু এবং রেড যে ট্যানজেন্ট দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, আমরা এই দুটার সাহায্যে কিভাবে বের করবো বলতো এখন? φ1 minus φ2. এক্স্যাক্টলি, φ1 minus φ2। দেখছো, তাহলে এই কারণে আমার রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কেন দরকার? এই কারণেই আমার দরকার, যে যাতে আমরা ইজিলি দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারি। তাহলে এটা ইউজ করে আমরা এখন দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে দেখাবো। আমি একটা পার্টিকুলার প্রবলেমে চলে যাই। এই যে আমি যে ফর্মুলাটা তোমাদের বলেছিলাম, ওরা এইভাবে লিখছে, আমি বলছিলাম কিভাবে, r/r1 একই জিনিস, কারণ তুমি এটাকে এভাবে লিখতে পারো r/dr/dθ। আমরা এইভাবেই ইউজ করি আর কি, r/r1, কারণ আমরা r1 বলতে কি বুঝি, r1 বলতে আমরা বুঝি dr/dθ। এই কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আমরা এটা ইউজ করি না, আমরা নরমালি r কে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আমরা এটা করি না, এজন্য আমরা এটা ইউজ করব। এটা করলে যে হবে না তা না, এটা করলেও হবে। আর এখানে এই যে দেখো, অ্যাঙ্গেলের জন্য এরা পরম মান ইউজ করছে, কারণ আমরা যদি মনে করো φ2 যদি বড় হয়ে যায় তাহলে আনসারে নেগেটিভ চলে আসতে পারে, এই কারণে পরম মান ইউজ করলে আনসার অলওয়েজ পজিটিভ। অথবা এই যে চিহ্নটা ইউজ করা হয় φ1, এটার মধ্যে ডিফারেন্স বলে এটাকে, φ1 ডিফারেন্স, φ2 মানে ডিফারেন্সটা কত। তো সেক্ষেত্রে তোমার যেটা বড় সেটা থেকেই বিয়োগ করতে হয়। মনে করো 45 ডিফারেন্স 90, স্টিল তোমার কি লিখতে হবে, তুমি প্লাসটাই লিখবা 45 ডিগ্রি, এই দুটার মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে 45 ডিগ্রি, মানে অলওয়েজ প্লাস। এটা আসলে পরম মানের কাজ করে আর কি, সেটা মানে বড়টা সামনে হোক বা বড়টা পরে হোক, ডাজন্ট ম্যাটার, অলওয়েজ পজিটিভ রেজাল্টই আসবে আলটিমেটলি। তো পরম মান ইউজ করতে পারো অথবা এই ডিফারেন্স ইউজ করতে পারো। আমি একটা প্রবলেম দেখাই, দেখো এই যে এটা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ডিওয়েডস, এই দুইটা কার্ডিওয়েডের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমার ফার্স্টে কি লাগবে, অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্ট। প্রথমটার জন্য আমি নাম দিব φ1, পরেরটার জন্য নাম দাও তুমি φ2। তাহলে ফার্স্টে তোমার কি লাগবে, আমরা জানি tan phi সমান হচ্ছে r/r1, তাহলে r1 লাগবে, মানে ডেরিভেটিভ লাগবে dr/dθ। তাহলে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করে dr/dθ বের করে ফেললো ওরা। এই যে প্রথম কার্ভ হচ্ছে এই কার্ডিওয়েডটা, তার dr/dθ হচ্ছে -a sin θ। তাহলে r/r1, তুমি যদি r/r1 নাও, r মানে হচ্ছে a into 1 plus cos θ divided by this, তুমি যদি এটা নাও, এই যে দেখো a into 1 plus cos θ divided by that, ওরা তো ওইটা ইউজ করছে, ওইটা ইউজ করা মানে dθ/dr ইউজ করা মানে কি, এটার উল্টা। তা আমি যেটা বলছিলাম আর কি আলটিমেটলি সেম। তো ক্যালকুলেট করে পেলো -cot θ/2। তাহলে এটা তো tan phi এর মান, বা তুমি এই কার্ভের জন্য নাম দিতে পারো tan phi1, কারণ এটা কার্ভ দুইটা, প্রথম কার্ভের জন্য আমি phi1 ইউজ করি। তাহলে এটা তো tan phi1 এর মান, তো tan phi1 সমান মাইনাস এটাকে যদি আমি tan এ কনভার্ট করি, আমার এরকম লিখতে হবে না? দেখো তো tan এ কনভার্ট করলে কি হবে, π/2 প্লাস θ/2 লিখতে হবে না? কারণ π/2 নিলে tan হয়ে যাবে cot,
তাহলে উপরের লাইনটা মিলে কট পাই বাই 2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে মাইনাস কট থিটা বাই 2 মিলে যাচ্ছে। কেন টেনে নিলাম? যাতে আমরা phi 1 টা বের করতে পারি। phi 1 পেয়ে গেলাম, আমরা phi 1 পেয়ে গেলাম। দিস ইজ আওয়ার phi 1, পাই বাই 2 প্লাস থিটা বাই 2। এবার phi 2 বের করো। phi 2 হচ্ছে দ্বিতীয় কার্ভের জন্য। তাহলে একইভাবে আমরা যাব দ্বিতীয় কার্ভের জন্য। যদি আমি ক্যালকুলেট করি একইভাবে ওরা পেল কি, এটা তো সরাসরি tan পাই বাই 2 আসে, তাহলে tan phi 2 সমান থিটা বাই 2, তার মানে phi 2 সমান থিটা বাই 2। এটা থিটা 2 না, এটা থিটা বাই 2, এটা একটা প্রিন্টিং মিস্টেক চলে আসছে এখানে, এটা থিটা বাই 2 এখানে থিটা। তাহলে আমরা এখন তাহলে আনসার লিখতে পারি phi 1 এটা, phi 2 এটা, তাদের ডিফারেন্স নাও এখন। এটা হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল phi 1 মাইনাস phi 2, তুমি যদি বিয়োগ করো আলটিমেটলি পাই বাই 2 পাবা। তার মানে আমরা বলতে পারি এই কার্ভ দুইটা অর্থোগোনাল, তারা পরস্পরের সাথে লম্বভাবে আছে। বুঝতে পারছো? জি স্যার। এইভাবে এখানে অনেকগুলো কার্ভ দেওয়া আছে, এই যে অর্থোগোনাল দেখাবো আর কি। হ্যাঁ, এই যে এই কার্ভগুলো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভস। অর্থোগোনাল না, মানে যে অ্যাঙ্গেলটা আসে আর কি, যদি 90 ডিগ্রি আসে তাদেরকে অর্থোগোনাল বলা যাবে, 90 ডিগ্রি না আসলে তো আর আমরা বলতে পারবো না। তাহলে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই প্রবলেম সলভ করতে পারবো আর কি। তো এই হচ্ছে আমার টপিক। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে যা যা দেখবো সেটা হচ্ছে কার্টেসিয়ান এবং প্যারামেট্রিক, এই দুটার জন্য আমরা কি দেখবো, ট্যানজেন্টের ইকুয়েশন এবং নরমালের ইকুয়েশন। আর কার্টেসিয়ানের জন্য আমরা কি দেখছি, সাবটেনজেন্ট, সাবনর্মাল, ট্যানজেন্ট, নরমাল, লেংথ বের করা। কার্টেসিয়ানের ক্ষেত্রে আমরা আরো দেখছি অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। এখন পোলারে এসে দেখলাম আমরা অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। পোলারের ক্ষেত্রে তুমি আরো একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে সাবটেনজেন্ট সাবনর্মালের লেংথ যদি বের করতে বলে, তবে সেক্ষেত্রে ফর্মুলাগুলো একটু ডিফারেন্ট আর কি। তো আমি ওইটা এই জন্য, এই যে এটা হচ্ছে লেংথ অফ পোলার সাবটেনজেন্ট, পোলার সাবনর্মাল, ফর্মুলাগুলো একটু ভিন্ন। এই যে এই হচ্ছে ফর্মুলা 1 প্লাস আর স্কোয়ার, আমরা তো dr বাই d থিটা লিখি, তাহলে আর স্কোয়ার ডিভাইড বাই r1 স্কোয়ার হবে আর কি। আর এটা হবে আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার, সরাসরি আমরা d থিটা বাই dr কে 1 বাই r1 লিখবো আর কি। তো এটা চাইলে তুমি দেখতে পারো, অথবা ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আমরা মেইনলি সাবটেনজেন্ট, সাবনর্মাল এগুলো কার্টেসিয়ান সিস্টেমেই দেখবো আর কি। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ক্যালকুলাসে আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে কার্ভেচার, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দিব আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।